Smoking is injurious to health. It causes cancer. নমস্কার, আমি শ্রী। সেরা বাংলার গল্পের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। ক্রাইম সিরিজের একটা নতুন গল্প নিয়ে আজকে আবার চলে এসেছি। গল্পের নাম আমার স্ত্রীর আততায়ী। আশা করছি গল্পটা আপনাদের খুব ভালো লাগবে, তাই শুরুতেই অনুরোধটা সেরে রাখছি, আমাদের বন্ধু হয়ে পাশে থাকুন। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল. Please press the bell icon so that whenever we upload new videos, you get notified. শুরু করছি আজকের গল্প, আমার স্ত্রীর আততায়ী। ফ্ল্যাটের দরজা হাট করে খোলা। দেখে বুকটা যেন ছ্যাঁত করে উঠল। কোনো দিন অফিস থেকে ফিরে দরজা যে সামান্য খোলা পাই না তা নয়, কিন্তু আজ এমনভাবে, এমন ভঙ্গিতে দরজার পাল্লা দুটো খোলা রয়েছে যে দেখা মাত্রই একটা অশুভ ঘণ্টা বুকের ভিতরে ঢং ঢং করে বাজতে শুরু করেছে। ঘুমন্ত মানুষ ও মৃতদেহের মধ্যে ঠিক এই রকম তফাতই বুঝি থাকে। অজান্তেই বুকের ভিতরে ঘণ্টা বাজতে শুরু করে। চকিতে নজর চলে গেল হাত ঘড়ির দিকে। 7:30 সবে পেরিয়েছে। রোজ এরকম সময়ই অফিস থেকে ফিরি। বন্ধ দরজায় ঠকঠক করলে কুসুম এসে দরজা খুলে দেয়। সকালে আমি অফিসে বেরিয়ে যাবার পর থেকে সারাটা দিন বলতে গেলে ও একাই থাকে। শুধু কাজলের মা এসে সকাল বিকেল দুবেলার ঠিকে কাজটুকু সেরে দিয়ে যায়। কুসুমকে সব সময় বলি দরজা বন্ধ করে সাবধানে থাকতে। দরজায় কেউ নক করলে হুট করে দরজা যেন না খোলে। ওর সুবিধের জন্য দরজায় একটা ম্যাজিক আই বসিয়ে দিয়েছি, যাতে দরজায় দাঁড়ানো মানুষটিকে ভিতর থেকেই ও দেখতে পায়, বুঝতে পারে সে চেনা না অচেনা। ফ্ল্যাটের দরজার আলোটা জ্বলছিল, 25 পাওয়ারের একটা বাল্ব। এ বাড়ির অন্যান্য ফ্ল্যাটগুলোর বেশিরভাগেই দরজায় কোনো আলো নেই। বাল্ব লাগানোর দরকার মনে করেনি ভাড়াটেরা, একই সঙ্গে বিদ্যুৎ খরচও বাঁচিয়েছে। কিন্তু আমার স্ত্রী কুসুম একা থাকে। রাতে দরজায় কেউ নক করলে ম্যাজিক আই দিয়ে নজর করে আগুন থেকে ওর দেখা খুবই দরকার, তাই আমি বিদ্যুৎ খরচের কথা ভাবিনি। খোলা দরজা পেরিয়ে সরু এক চিলতে করিডোর, ডান দিকে রান্নাঘর আর বাথরুম, দুটোই অন্ধকার। বাদিকে বসবার ঘর, সেখানে আলো রয়েছে, আর সামনে শোয়ার ঘর, সেখানেও আলো জ্বলছে। কুসুমের নাম ধরে মাঝারি গলায় বার দুয়েক ডাকলাম, কোনো সাড়া নেই। বুকের ধুকপুকুনি বাড়তে লাগলো। জুতো জোড়া করিডোরে একপাশে চটপট খুলে রেখে বসবার ঘরে ঢুকলাম। আবার কুসুমের নাম ধরে ডাকলাম। বসবার ঘর খালি। একজোড়া সোফা, টেবিল, বুককেস, ফুলদানি, সবই জায়গা মতো পরিপাটি করে সাজানো, কিন্তু ঘরে কেউ নেই। এসেছিল বলেও মনে হয় না, কারণ সোফার গদিতে কোনো গভীর ছাপ নজরে পড়ল না। উত্তেজনা উৎকণ্ঠায় প্রথমে খেয়াল করিনি, কিন্তু এখন এক ধরনের থমথমে নীরবতার মধ্যে একজন পুরুষের কণ্ঠস্বর কানে এলো। ভেতরে শোয়ার ঘরে কেউ যেন কথা বলছে, কিন্তু সদর দরজা হাট করে রেখে শোয়ার ঘরে বসে কুসুম কারো সঙ্গে কথা বলবে কি?
বসবার ঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে এলাম। প্রায় ছুটে শোয়ার ঘরে গেলাম। পুরুষের কণ্ঠস্বর ক্রমশ স্পষ্ট হতে লাগল। শোয়ার ঘরে ঢুকেই একটা ভীষণ ধাক্কা খেলাম। যে লোকটির কথা বসবার ঘর থেকে শুনতে পাচ্ছিলাম, এখন তাকে দেখতে পেলাম। টিভির চৌকো ফ্রেমের মধ্যে সে অভিব্যক্তিহীন মুখে খবর পড়ছে। ঘরে কেউ নেই, গোটা ঘর লণ্ডভণ্ড। যেন 1 ডজন কালবৈশাখী জানলা দিয়ে ঢুকে পড়ে গড়ে হাডুডুডু খেলেছে। প্রথমেই চোখে পড়ে বিছানা। কুসুম খুব গোছানো স্বভাবের মেয়ে। ঘর গোছানো ওর একটা শখ। কিন্তু এখন এই মুহূর্তে বিছানার যে হাল চোখে পড়ছে তার বলার নয়। বেড কাভারটা কেউ খামচে টেনে এনেছে খাটের কিনারায়। কিছুটা অংশ শাড়ির আঁচলের মতো ঝুলছে। বম্বে ডাইংয়ের সুন্দর চাদরটা ছিঁড়ে ফালা ফালা। একটা বালিশ মেঝেতে, আর অন্য একটা বিছানার মাঝখানে। ফেটে তুলো বেরিয়ে এসেছে তার থেকে। অন্য বালিশগুলোও এলোমেলো। টিভিতে পড়া খবরের একটা শব্দও আমার কানে ঢুকছিল না। বুকের ভিতরে বারবার বাজ পড়ছিল। চেষ্টা করে চোখের নজর পরিষ্কার রাখতে হচ্ছিল। চট করে হাত বাড়িয়ে টিভিটা অফ করে দিলাম। নিস্তব্ধতার প্যারাশুট নিঃশব্দে ঘরে নেমে এলো। আমি কুসুমের নাম ধরে নরম গলায় বার কয়েক ডাকলাম। দেখছি ঘর খালি, অথচ কেন যেন মনে হচ্ছিল আমি যদি তেমন করে ডাকতে পারি তাহলে কুসুম নিশ্চয়ই অলৌকিক কোনো উপায় কোথাও না কোথাও থেকে আমার সামনে এসে হাজির হবে। আগোছালো ঘরের ছোট বড় টুকিটাকি চিহ্নগুলো একে একে নজরে পড়ছিল। ড্রেসিং টেবিলের আয়না ভেঙে চৌচির। মাকড়সার জালের মতো ফাটল একটা বিন্দু থেকে জন্ম নিয়ে ছড়িয়ে পড়েছে আয়নার পরিসীমার দিকে। ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখা চিরুনি, পাউডার, লিপস্টিক, সিঁদুর সব এখন ছত্রখান। কুসুম সাজতে ভালোবাসত, সাজাতে ভালোবাসত। এখন কষ্ট করেও সেটা আর বোঝার উপায় নেই। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটা পেতলের ফুলদানি, জল, থ্যাতলানো রজনীগন্ধা স্টিক, কাঁচের চুড়ির টুকরো, ভাঙা শাখা আর ছোট মাপের কয়েকটা কালচে ছোপ। রক্ত কিনা আমি জানি না। পরীক্ষা করে দেখতে কেমন যেন ভয় করল। আমার কান্না পাচ্ছিল। নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে এই ফ্ল্যাটের শোয়ার ঘরে। ভাঙা গলায় কুসুমের নাম ধরে আবার ডাকলাম। কোনো সাড়া নেই। এখন কি করব? চেঁচিয়ে লোক জড়ো করব, না পুলিশে খবর দেব? সন্দেহ নেই, চোর, লুটেরা অথবা ডাকাতের দল হানা দিয়েছিল ফ্ল্যাটে। কিন্তু তারপর তারা কি করেছে? কুসুমকে কিডন্যাপ করেছে নাকি? ভয়ঙ্কর কতগুলো সম্ভাবনার মাথায় রঙিন বাল্বের মতো দপ দপ করে উঠল। মাথায় হাত চেপে ছন্ন ছাড়া মেঝেতে বসে পড়লাম। শরীরের ভিতর থেকে তৈরি হয়ে নির্লজ্জভাবে বেরিয়ে আসা থরথরে কাঁপুনিটাকে চেষ্টা করেও বশে আনতে পারলাম না। আর ঠিক তখনই একটা অস্পষ্ট চাপা গোঙানির শব্দ আমার কানে এলো। আমাকে দারুণভাবে চমকে দিল। বেড কাভারটা খাটের কিনারায় ঝুলে থাকায় খাটের তলাটা একরকম আড়ালি হয়ে গেছিল। মনে হলো গোঙানির শব্দটা সেখান থেকেই আসছে। দ্রুত হামাগুড়ি দিয়ে খাটের কাছে এগিয়ে গেলাম। এক
টানে বেড কাভারটাকে ফেলে দিলাম মেঝেতে। খাটের তলায় চোখ গেল। কুসুম। খাটের তলায় আধো অন্ধকার, তবে দেখতে কোনো অসুবিধে হলো না। বিচিত্র ভঙ্গিতে দলা পাকিয়ে কুসুম পড়ে রয়েছে। জায়গার অভাবে একটা ট্রাঙ্ক আর একজোড়া স্যুটকেস খাটের নিচে থাকত। সেগুলো এখন ছিটকে গেছে দেওয়ালের গায়ে কোণের দিকে। সেই একটা স্যুটকেস অদ্ভুতভাবে আঁকড়ে ধরে কুসুম কুঁকড়ে পড়ে রয়েছে, গোঙাচ্ছে। কুসুম, কুসুম করে ডাকলাম। অনেক কিছু মিশেছিল এই ডাকের মধ্যে, উদ্বেগ, ভয়, স্বস্তি, আনন্দ, আরও কত কি। ঝুঁকে পড়ে খাটের নিচে ঢুকে গেলাম খানিকটা। হাত বাড়িয়ে কুসুমকে ধরলাম। ছোঁয়া মাত্রই ও যেন আঁতকে উঠল, ছিটকে সরে যেতে চাইল আমার কাছ থেকে। একটা অদ্ভুত চাপা আর্তনাদ করে উঠল। আমি অন্ধকারের মধ্যেই ওর কাছে মুখটা এগিয়ে নিয়ে গেলাম। বললাম, কুসুম, আমি রণবীর, রুনু। তারপর ওকে টেনে বার করে নিয়ে এলাম খাটের তলা থেকে। 5 কোলা করে তুলে নিয়ে শুইয়ে দিলাম ছত্রাকখান বিছানায়। দেখলাম সেখানেও চমৎকার মানিয়ে গেছে, কারণ ওর শরীরটাও ছত্রখান। খোপা খুলে চুল এলোমেলো, সিঁদুর ঘষে গিয়ে ফর্সা কপাল লালচে। ডান চোখের নিচটা বিশ্রীভাবে ফুলে রয়েছে, কালশিটে পড়ে গেছে। বাঁ গালে ছোট ছোট দুটো ক্ষতের দাগ, চামড়া কেটে মাংস দেখা যাচ্ছে। ওপরের ঠোঁট জখম হয়ে কষ বেয়ে রক্তের দাগ নামছে। একই রকম রক্তের দাগ দেখলাম হাতে, বাহুতে, কোমরে। শাড়ি ছিঁড়ে জট পাকিয়ে কোমরের কাছে জড়ানো। ব্লাউজটা গলার কাছে টান মেরে ছেঁড়া। ধবধবে গলায়, বুকে, নখের আঁচড়ের কয়েকটা সমান্তরাল দাগ চোখে পড়ল। ব্লাউজের হাতা ছেঁড়া। সব মিলিয়ে এক মর্মান্তিক দৃশ্য। কুসুম কোনো রকমে চোখ খুলে আমাকে দেখতে চেষ্টা করল। তারপর আমার কোলে মুখ গুঁজে হাউ হাউ করে কেঁদে উঠল। আমি ওকে আলতো করে জড়িয়ে ধরলাম। বুকের ভিতরে একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল। কুসুম, কি হয়েছিল? যতটা সম্ভব শুশ্রূষা পরিচর্যা করে কুসুমকে কিছুটা সুস্থ করে তুলেছি। এক্ষুনি ডাক্তারকে খবর দিতে যাব, কিন্তু তার আগে, সব কিছু জানাজানি হবার আগে পরিস্থিতির ওজনটুকু আঁচ করা দরকার। কুসুমের সামনে যতই সহানুভূতির ভাব ফুটিয়ে তুলি না কেন, ভেতরে ভেতরে একটা ভয়ঙ্কর রাগ দাপাদাপি করছিল। যে করেই হোক আমার বউয়ের ওপরে এই অত্যাচারের শোধ তুলতে হবে। যেমন করেই হোক বদলা আমার চাই চাই। অতি কষ্টে নিজেকে শান্ত রেখে কুসুমকে আবার নরম গলায় প্রশ্ন করলাম, কি হয়েছিল কুসুম? দুর্বল অস্পষ্ট গলায় থেমে থেমে বহুক্ষণ ধরে ও যা বলল তার সারমর্ম হলো এই। হাতের কাজ সেরে রোজকার মতো 6:32-এও টিভি দেখতে বসে। কাজলের মা তার একটু আগেই চলে গেছে। কতক্ষণ টিভি দেখেছিল খেয়াল নেই, হঠাৎ শুনে দরজায় কেউ নক করছে। কেন যেন ওর মনে হয়েছিল নক করার ভঙ্গিটা ঠিক আমার মতো। ভেবেছিল আমি হয়তো অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছি। তবুও অভ্যেসবশে দরজার কাছে গিয়ে ও ম্যাজিক আইতে চোখ রাখে। যে নক করছিল সে একপাশে সরে দাঁড়িয়েছিল।
কারণ শুধু তার কাঁধের খানিকটা অংশই দেখা যাচ্ছিল। আর আশ্চর্য যে নীল রঙের জামাটা কুসুমের চোখে পড়ে, আমার ঠিক সেই রকম একটা জামা আছে, যদিও আজ আমি অন্য রঙের জামা পরে অফিসে গেছি। কিন্তু সেই মুহূর্তে কুসুমের সেটা খেয়াল হয়নি। মোটামুটিভাবে আমি ফিরে এসেছি এই ভেবেই ও দরজা খুলে দেয়। লোকটা ঢুকেই বলে যে সে আমার সঙ্গে দেখা করতে এসছে, একটু অপেক্ষা করবে। অস্বস্তি হলেও কুসুম তাকে ঠিক মুখের ওপর না বলতে পারেনি। বসবার ঘরে নিয়ে গিয়ে বসতে বলেছে, কিন্তু মনে আছে লোকটা সোফায় না বসে ঘরের মধ্যে পায়চারি করে বেড়াচ্ছিল। অপরিচিত একজন পুরুষ ফ্ল্যাটে ঢোকার ফলে ইচ্ছে করেই ফ্ল্যাটের দরজাটা ও আর বন্ধ করেনি, হাট করে খুলে রেখে দিয়েছিল। তারপর চায়ের আয়োজন করবে বলে শোয়ার ঘরে আসে কাচের আলমারি থেকে সুদৃশ্য কাপ প্লেট বের করে আনার জন্য। অতিথি অভ্যাগত এলে তবেই এগুলো ব্যবহার করা হয়ে থাকে সাধারণত। শোয়ার ঘরে ঢুকে আলমারির কাছে পৌঁছানোর আগেই দরজায় একটা শব্দ শুনতে পায় কুসুম। পেছন ফিরে দেখে সেই লোকটা শোয়ার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। তাকে তখন অন্যরকম দেখাচ্ছিল। কুসুম কিছু একটা বলতে যাবে, তার আগেই লোকটা ঘরে ঢুকে পড়ে, দাঁত বের করে হেসে ওঠে। কুসুম চিৎকার করে ওঠে, কিন্তু সেই চিৎকার আশপাশের ফ্ল্যাটের লোকেরা বোধহয় শুনতে পায়নি। প্রথমত ভয়ে কুসুমের গলা প্রায় বুজে গিয়েছিল, তাই চিৎকারের আওয়াজটা হয়তো সময় মতো বেরোয়নি বা ঠিক মতো বেরোয়নি। দ্বিতীয়ত ঘরে টিভি চলছিল। আর তৃতীয়ত সন্ধ্যা আইন অনুযায়ী এ বাড়ির প্রায় প্রতিটি ফ্ল্যাটেই জোরালো ভলিউমে টিভি চলে। এরপর যা হয়েছে তা ভাষায় প্রকাশ করা কুসুমের পক্ষে অস্বস্তিকর। লোকটা হঠাৎই খ্যাপা জানোয়ার হয়ে ওকে আক্রমণ করে। কুসুম নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই করেছে। শেষে মরিয়া হয়ে ও ঢুকে পড়ে খাটের তলায়। ধস্তাধস্তি চলতেই থাকে। হঠাৎই সিঁড়ির কাছে কয়েকজনের কথাবার্তা আর হাসির শব্দ শোনা যায়। লোকটা তাতেই কেমন যেন ভয় পেয়ে কুসুমের মুখে একটা ঘুষি মেরে অশ্রাব্য গালাগালি করে ওকে ছেড়ে দেয়। ওর তখন মাথা ঝিমঝিম করছে, কেমন একটা ঘোরের মধ্যে ডুবে রয়েছে। শরীরে অসহ্য যন্ত্রণা অনুভব করার মতো সারটুকুও নেই। দেখল লোকটা উঠে দাঁড়িয়েছে। কাঁচের আলমারির আড়ালে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ঘর ছেড়ে চলে গেল। লোকটা চলে যেতেই কুসুম বোধহয় জ্ঞান হারিয়ে ফেলে, কারণ আমার ডাকে চেতনা ফিরে পেয়ে ও আমাকেই হঠাৎ সেই আততায়ী বলে মনে করেছিল। ঘটনার বিবরণ দিতে গিয়ে কুসুম বারবার কেঁদে ফেলছিল। আমি মাথায় হাত বুলিয়ে ওকে সান্ত্বনা দিলাম। আমার শরীরের প্রতিটি রোমকূপ জ্বালা করছিল। অনেক প্রশ্ন করতে ইচ্ছে করছিল, কিন্তু একটা অজানা আশঙ্কা আমার টুঁটি টিপে ধরছিল বারবার। শেষ পর্যন্ত একটা প্রশ্নই করলাম ওকে, লোকটাকে কেমন দেখতে? আবার দেখলে চিনতে পারবে? কুসুম ইতস্তত করে বলেছিল, গায়ের রং কালো, মুখ ভালো করে দেখিনি, আর আমার মুখের ওপর যখন মুখ নিয়ে এসেছিল তখন দেখে থাকলেও মনে নেই। তবে মনে হয় লোকটার ঠোঁটের নিচে ডান দিকে একটা বড় আঁচিল ছিল, আর ভুরু দুটো খুব ঘন জংলা। তার নিচ দিয়ে লোকটা চকচকে চোখজোড়া
তাকিয়েছিল আমার দিকে। আর আমার মনে পড়ল কুসুম বলেছে লোকটা ওর দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছিল। তাই জিজ্ঞেস করলাম, লোকটার দাঁতগুলো মনে আছে? কুসুম ফ্যালফ্যাল করে অনেকক্ষণ চেয়ে রইল আমার চোখে। তারপর বলল, সত্যি তো, একদম খেয়াল করিনি। লোকটার উপরের পাটির সামনের একটা দাঁত অর্ধেকটা ভাঙা ছিল, এছাড়া আর কিছু মনে নেই। আর কিছু? আমি মনে মনে হাসছিলাম। আততায় যে খুঁটিনাটি বর্ণনা কুসুম দিয়েছে তাতে একে খুঁজে বের করতে পুলিশের 7 দিনও লাগবে না, যদি অবশ্য আমি পুলিশে খবর দিই। চেষ্টা করলে আমি নিজেও হয়তো ওই ইতর ছোট লোকটাকে খুঁজে বের করতে পারবো। লোকটাকে খুঁজে পাবই, এই বিশ্বাস মনের মধ্যে নিশ্চিত হলেও একটা ব্যথা বুকের ভিতর আঁচড় বসাচ্ছিল বারবার। কলকাতা শহরে এত বড় বাড়ি থাকতে ওই ভয়ঙ্কর ক্ষুধার্ত আততায়ী আমার ফ্ল্যাটটাই কেন বেছে নিল? বুঝতে পারছি, আমার নামটা জানতে তার কোনো অসুবিধে হয়নি, কারণ সেটা প্লাস্টিকের হরফে ফ্ল্যাটের দরজার গায়ে লেখা আছে। কুসুমকে বললাম, আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। আমাদের বাড়ির 3টে বাড়ির পরই ডক্টর দাস থাকেন। অসুখ বিসুখ হলে ইনি আমাদের দেখেন। ওর নানা রকম বিলিতি ডিগ্রি আছে। ফ্ল্যাট ছেড়ে বেরোনোর সময় কুসুমকে বারবার সাবধান করে দিয়ে বললাম, আমার গলা না পেলে তুমি একদম দরজা খুলবে না। শুধু আজ বলে নয়, কোনো দিনই এরম হুট করে আর দরজা খুলবে না। কুসুম সেই তখন থেকে মুখ নামিয়ে রেখেছে, আমার দিকে যেন সহজভাবে তাকাতে পারছে না। আমার কথায় ছোট্ট করে বলল, তারপর দরজা বন্ধ করে ভিতর থেকে খিল দিয়ে দিল। আমিও সিঁড়ি নামতে শুরু করলাম। ডক্টর দাস অনেকক্ষণ ধরে খুঁটিয়ে কুসুমকে পরীক্ষা করলেন। আমি শোয়ার ঘরের দরজায় চুপচাপ দাঁড়িয়ে দাঁতে নখ কাটছিলাম। ঘরটা আমি ঝেড়ে মুছে পরিষ্কার করেছি। আতঙ্কের দুনিয়া আবার স্বাভাবিক হয়ে গেছে, বাইরেটুকু অন্তত। কিন্তু ভাঙা আয়নাটা স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে। ঘরটা দেখে, কুসুমকে দেখে বিশ্বাসই হতে চাইছে না কোনো আততায়ী মাত্র ঘন্টা দেড়েক আগে ঢুকে পড়েছিল এই ঘরে। সিঁড়ির কথাবার্তা আর হাসির আওয়াজ শুনে লোকটা ভয় পেয়ে পালিয়ে যায়। সিঁড়ি দিয়ে যারা উঠছিল বা নামছিল তারা নিশ্চয়ই ফ্ল্যাট বাড়িরই বাসিন্দা হবে বা তাদের আত্মীয় স্বজন। আমার ফ্ল্যাটের দরজা হাট করে খোলা দেখেও তারা কৌতূহলী হয়নি। ফ্ল্যাটের ভিতরে উঁকি মারেনি, নিজেদের মনে ঠাট্টা মশকরা করতে করতে চলে গেছে। যদি কেউ একবার ফ্ল্যাটে ঢুকত তাহলে ওই লোকটা নিশ্চয়ই ধরা পড়ত। আমি এ বাড়িতে কিছুদিন হলো এসেছি, এখনো ভালো করে সবার সঙ্গে আলাপ হয়নি। সেই জন্যই কি সিঁড়ির মানুষগুলো আমার ফ্ল্যাটের দরজাকে উপেক্ষা করেছে, নাকি এটাই ওদের অভ্যেস? ডক্টর দাস কুসুমকে ইঞ্জেকশন দিলেন, তারপর ব্যাগ গুছিয়ে উঠে এলেন। আমাকে ডেকে বললেন, একটু বাইরে আসুন, কথা আছে। করিডোরে বেরিয়ে আসার আগে লক্ষ্য করলাম কুসুম কৌতূহলী নজরে আমাদের দুজনের দিকে তাকিয়ে। বসবার ঘরের কাছে এসে ডক্টর দাস আমার দিকে একটা কাগজ এগিয়ে দিলেন। ওষুধগুলো আনিয়ে নিন,
প্রথম ট্যাবলেটটা রাত 10টা নাগাদ খাইয়ে দেবেন, বাকিগুলো কাল থেকে শুরু হবে। সব লেখা আছে। এখন ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, রেস্ট দরকার, যা ধকল গেছে। আমি যন্ত্রের মতো সব কথা শুনে যাচ্ছিলাম, কিন্তু শেষ কথাটা একটা ধাক্কা খেলাম। চমকে তার মুখের দিকে তাকালাম। ডক্টর দাস তাড়াতাড়ি বলে উঠলেন, আরে না না, ঘাবড়াবার কোনো কারণ নেই। আমার কাঁধে একটা হাত রাখলেন সান্ত্বনার ঢঙে। আপনি যা ভাবছেন সেরম কিছু হয়নি। ভাগ্যিস লোকটা মাঝপথে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। কুসুমের কাছে শোনা সব কথাই ডক্টর দাসকে খুলে বলেছি। কিছুই লুকোইনি। আমি ওর মুখটা লক্ষ্য করছিলাম। লক্ষ্য করতে করতেই পকেট থেকে ভিজিটের টাকা বের করে ওর হাতে দিলাম। শুনতে পেলাম উনি আরও বলছেন, ইউ আর আ লাকি ডগ। নেহাত কপাল ভালো, নইলে আরও অনেক কিছু ঘটে যেতে পারত। যাগে, এ নিয়ে আর থানা পুলিশ করে কোনো ঝামেলা করতে যাবেন না যেন। সেরকম কিছু হলে তখন নয় থানা পুলিশ করতেন। প্রতিবেশী হিসেবে এটাই আমার সাজেশন। আমি অবাক হয়ে বিলিতি ডিগ্রিওয়ালা মধ্যবয়সী ডাক্তারবাবুকে দেখছিলাম। একটা অজ্ঞাতকুলশীল লোক আমার স্ত্রীকে আক্রমণ করলো, তাকে অপমান করলো, এমনকি মারধরও করলো। সেটা আমাকে মুখ বুজে সইতে হবে? অবশ্য ডাক্তারি মতে আমার স্ত্রী সতীত্ব ক্ষুণ্ণ হয়নি। হলে পরে থানা পুলিশ হইচই আরও অনেক কিছু করা যেত। করিডোরের উলঙ্গ বাল্বের আলো ডক্টর দাসের মুখের ওপর পড়েছে। উনি এমনিতে ফর্সা, তবে এখন কেন যেন ভীষণ কালো দেখাচ্ছিল। চোখ দুটো কেমন চকচক করছে, ভুরু দুটো কি ঘন জংলা। ইস, ঠোঁটের নিচে ডান দিকে যদি একটা বড় আঁচিল থাকতো, আর ওপরের পাটির সামনের একটা দাঁত যদি খানিকটা ভাঙা থাকতো। জানি না ওর ওই চেহারাটা কুসুমের নজরে পড়েছে কিনা। পড়লে হয়তো ও আঁতকে উঠত। ডক্টর দাস ফ্ল্যাট ছেড়ে বেরোনোর সময়ও বারবার বলতে লাগলেন, ওহ, আপনার স্ত্রী খুব বাঁচান বেঁচে গেছে মশাই, খুব বাঁচান বেঁচে গেছে। কলকাতা শহর বলে কথা, এখানে একটু সাবধানে না থাকলে চলে। উনি চৌকাঠ পেরোনো মাত্রই আমি দড়াম করে দরজাটা বন্ধ করে দিলাম। সঙ্গে সঙ্গে কি একটা খেয়াল হতে ম্যাজিক আইয়ে চোখ রাখলাম। দেখলাম নীল জামা পরা একটা শরীরের অংশ দরজার ওপিঠে সরে গেল। পরদিন সকালেই অন্যান্য ফ্ল্যাটের ভাড়াটেরা আমার সঙ্গে আলাপ করতে এলো। মনে হলো গতকাল ওরকম একটা ঘটনা না ঘটলে ওদের সঙ্গে কবে ভালো করে আলাপ হতো কে জানে, হয়তো কোনোদিনই হতো না। কি করে ওরা খবর পেল জানি না, আমি ওদের কিছু বলিনি। কিন্তু গতকাল রাতে কি ওরা খবর পায়নি? কই, কাল তো কেউ আসেনি। আজ এই রোদ ঝকঝকে সকালে ওরা এসে হাজির। ওদের দেখলে মনে হয় পৃথিবীর কোথাও কোনো বিপদের সম্ভাবনা নেই, কোনো দিন ছিল না। আমি খুব অস্বস্তির মধ্যে পড়লাম। কুসুমের এখন বিশ্রাম দরকার। তাছাড়া এমন একটা সময় অপরিচিত মানুষগুলোর মুখোমুখি হওয়াটা ওর কাছে রীতিমতো অস্বস্তিকর। কিন্তু কাউকে সে কথা বলতে পারছিলাম না, আর ওরাও নিজে থেকে বুঝতে পারছিল বলে মনে হলো না। যথাসম্ভব সংক্ষেপে গতকালের ঘটনা
ওদের বলতে একরকম বাধ্য হয়েছি। নানা জনে নানা কথা বলছিল। আচ্ছা, আমাদের পাড়ার পুঁটে দা, চ্যাংলা দা, ওদের দলের কি আরও কি সামনের দাঁত ভাঙা আছে? রণবীর বাবু, আপনি খবরের কাগজে অফিসে যান, ওদের সব খুলে বলুন। এইসব রেপ কেসগুলো আজকাল বড্ড বেড়েছে, ব্যাপারটা নিয়ে বেশ মাথাচাড়া দেওয়া উচিত। আমার মনে হয় ঘটনাটা পুলিশে জানানো উচিত। লোকটা যখন একবার এই বাড়িটা নোট করে গেছে, তখন আবার এখানে ঘুরে আসতে পারে। আপনার ফ্ল্যাটে হয়তো আর কিছু করবে না, তবে আমাদের কারো ফ্ল্যাটে তো হানা দিতে পারে। আপনারা কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। সিকিউরিটি বলে তো একটা ব্যাপার আছে। আমার স্ত্রীও তো সারাদিন মশাই বাড়িতে একাই থাকে। চ্যাটার্জিদা, আপনার ওসব ভয় নেই, বুড়ো বুড়িদের ফ্ল্যাটে ওসব লোক ঢুকবে না। তুমি ভালো কথাই বললে ভায়া। আমাদের বুড়ো বুড়ির না হয় ভয় নেই, কিন্তু ছুরি ঝিটা তো রয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, কি যেন নাম, লতা, তাই না? ওর চেহারাটাও বেশ ডাগর ডোগর। আপনার স্ত্রীর কমপ্লিট রেস্ট দরকার, একটা মেন্টাল চাপও তো গেছে। আপনি না হয় কিছুদিন অফিস থেকে ছুটি নিন। যদি বলেন তো আমি লোকাল থানায় ইনফর্ম করতে পারি। থানার ওসি আমার চেনা। আপনার স্ত্রীর ক্ষমতা আছে, ওই রকম একটা অবস্থার মধ্যে লোকটার চেহারা মনে রেখেছে। দেখবেন পুলিশ দুদিনেই লোকটাকে পাকড়াও করে ফেলবে। শুনেছি এসব লোকেদের আবার নাকি পুলিশে হাত থাকে। কে জানে ধরার দুদিন পর আবার ছেড়ে দেবে কিনা। তখন লোকটার আক্রোশ আরও বাড়বে। আচ্ছা, আপনি আমাদের সত্যদাকে একটু ধরুন না। আরে, আমাদের লোকাল এমএলএ সত্যরঞ্জন চাকলাদার। শুনেছি উনি লোকাল লোকেদের খুব হেল্প টেল্প করেন। ওর হেল্প পেলে লোকটার সাজা হবেই হবে, গ্যারেন্টি। চলি, আমার আবার অফিস যাবার সময় হয়ে গেছে। ভাবছি বউকে আর ছেলেকে কদিনের জন্য বাপের বাড়ি রেখে আসবো। আপনিও সেখানে চলে যান না মিস্টার গুপ্ত, তাহলে একটা ফ্ল্যাট খালি হয়। আমার শালা অনেক দিন ধরে বলছিল। কেন, আমার কি শালা নেই নাকি? চলি, কাল আবার খবর নেব। ওই খবরের কাগজে ব্যাপারটা ভুলবেন না যেন। চলি। সবাই চলে গেল। আমি বসবার সোফায় মাথায় হাত দিয়ে বসে রইলাম। জানি কর্তারা অফিস কাছারিতে বেরিয়ে গেলেই এরপর একে একে এ বাড়ির নানা ফ্ল্যাটের মেয়ে বউরা আসবে। কিন্তু এখন কি করব, কি করা উচিত? না, থানায় একটা খবর দেওয়া দরকার। আমি খবর না দিলেও অন্য কেউ খবরটা দিতে পারে। সকলের সিকিউরিটিরও একটা ব্যাপার রয়েছে। সুতরাং কাজলের মাকে সতর্ক থাকতে বলে কুসুমকে ওষুধ খাইয়ে বাড়ি ছেড়ে বেরোলাম। ডক্টর দাস আজ রাতে একবার দেখতে আসবেন বলেছেন, কিন্তু আমার মনে হয় তার বোধহয় আর দরকার হবে না। ঠিক করলাম থানায় যাওয়ার পথে ওর বাড়িতে জানিয়ে দেব। রাস্তায় পা দিয়ে প্রতিটি পথচারীকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম, খুঁজতে লাগলাম। নীল জামা, জংলা ভুরু, আঁচিল আর ভাঙা দাঁত। এই শহরেই কোথাও না কোথাও আত্মগোপন করে রয়েছে শয়তানটা। আমার শরীর আবার জ্বালা করছিল। রেপ কেস? ডায়েরির খাতার উপরে পেন্সিল থামিয়ে থানার অফিসারটি আমার মুখের দিকে তাকালেন। আমি কি জবাব দেব বুঝে উঠতে পারলাম না। ওসির সঙ্গে দেখা করতে গেছিলাম। উনি একজনকে ডেকে আমাকে এই ঘরে পাঠিয়ে দিলেন। ঘরটা বেশ বড়, 3টে টেবিল, গোটা চারেক চেয়ার আর বেঞ্চ পাতা রয়েছে।
মাথার উপরে পরস্পরের কাছ থেকে কিছুটা দূরে দুটো জম্পেশ ফ্যান ক্যাঁচ ক্যাঁচ করে ঘুরছে। ফাঁকা ঘরে মিনিটখানিক অপেক্ষা করার পর একজন উর্দি পরা অফিসার খাতা পেন্সিল হাতে নিয়ে ঢুকছেন। হয়তো এসআই টেসআই হবেন। আমার মুখোমুখি বসে খাতা খুলে প্রথমেই আমার নাম ঠিকানা সব টুকে নিলেন। তারপর বললেন, কি কমপ্লেন আছে বলুন। আমি মোটামুটি সব বলতেই তিনি বললেন, রেপ কেস? এটা প্রশ্ন না মন্তব্য ঠিক বুঝতে পারলাম না। চুপ করে রইলাম। অফিসার পেন্সিল দিয়ে দাঁত খুঁটতে লাগলেন। শব্দ করে ডায়েরির খাতাটা বন্ধ করে চেয়ারে গা এলিয়ে বসলেন। কিছুক্ষণ চুপ করে থেকে হাই তুলে বললেন, লোকটা ধরা পড়লে আপনার স্ত্রীকেই ঝঞ্ঝাটে পড়তে হবে। উকিলদের জানেন তো, ওদের মুখে কিছু আটকায় না। কাঠগড়ায় আপনার বউকে দাঁড় করিয়ে উকিলরা অনেক খারাপ খারাপ প্রশ্ন করবে। লোকটা কোথায় কি কি করেছে, শরীরে ঠিক কোথায় কোথায় হাত লেগেছে, কিভাবে ধরেছে। সরকারি ডাক্তাররা আপনার স্ত্রীকে নানা পরীক্ষা করে দেখবে, জোর করে মানে জবরদস্তির কোনো চিহ্ন আছে কিনা। হঠাৎই টেবিলে দু হাতের ভর দিয়ে অফিসার সামনে ঝুঁকে এলেন। আমার মুখের কাছে মুখ এনে বললেন, পারবেন এসব সহ্য করতে? আমি মিনমিন করে বললাম যে উনি যা ভাবছেন ঠিক তা নয়। মানে এটা ঠিক রেপ কেস নয়, বরং অ্যাসল্ট বা মলেস্টেশন বলা যেতে পারে। আমি সেই রকমই একটা অভিযোগ দায়ের করতে চাই। সোশ্যাল সিকিউরিটির একটা ব্যাপার রয়েছে। অফিসার অবাক চোখে আমাকে অনেকক্ষণ ধরে দেখলেন। তারপর হেসে বললেন, আপনি তো আজব লোক মশাই। রেপ টেপের ব্যাপার কিছু হয়নি আর ফালতু ফালতু ডায়েরি লিখিয়ে গায়ে কাদা ছেটাতে চাইছেন। আপনি জানেন। অফিসার আরও কী সব বলতে লাগলেন, কিন্তু আমার কানে কিছুই ঢুকছিল না। কিন্তু এক নজরে ভদ্রলোককে আমি দেখে যাচ্ছিলাম। ওর বাঁ গালের উপরে একটা আঁচিল রয়েছে, গায়ের রং কালো, মোটা জাংলা গোঁফ, সামনের কোনো দাঁত কিন্তু ভাঙা নেই। খুব ইচ্ছে করছিল ওর গালের আঁচিলটা এক খাবলায় তুলে নিয়ে ঠোঁটের নিচে ডান দিকে বসিয়ে দিই, গোঁফ জোড়া উপড়ে নিয়ে সমান দুভাগে কেটে বসিয়ে দিই চকচকে দু চোখের ওপর সরু ভুরুর জায়গায়, আর ভারী নোড়ার গুঁড়োর গুঁতোয় ভেঙে দিই ওপরের পাটির সামনের একটা দাঁত। তারপর শুধু একটা নীল জামা পরিয়ে দেবার অপেক্ষা। হঠাৎ দেখি আমার চোখের সামনেই আঁচিলটা গালের ওপর দিয়ে হেঁটে পৌঁছে গেল ঠোঁটের নিচের ডান দিকে। গোঁফ জোড়া জায়গা ছেড়ে উঠে এলো, দু ভাগে ভাগ হয়ে বসে গেল ভুরুর উপরে। একটা অদৃশ্য নোড়া যেন দাঁতের পাটিতে গুঁতো মারল। একটা নীল জামা। আমি বললাম, ডায়েরিটা ক্যান্সেল করে দিন। তারপর থানা ছেড়ে বেরিয়ে এলাম। এখন কি করা উচিত? কুসুমের নিরাপত্তার জন্য কিছু একটা আমাকে যে করতেই হবে। আর এই অত্যাচারের শোধ নিতে চেয়েছিলাম, তাই বা নেব কেমন করে? শরীরের ভিতরে রক্ত যেন ফুটছে। অজান্তেই আমার পা জোড়া এগিয়ে যাচ্ছিল সত্যরঞ্জন চাকলাদারের পার্টি অফিসের দিকে, কিন্তু আমি জোর করে তাদের থামালাম। রাস্তার গনগনে রোদ্দুরে দাঁড়িয়ে রইলাম। আমার চোখের সামনে সত্যরঞ্জন চাকলাদারের মুখটা ভেসে উঠছিল। গায়ের রং কালো, চকচকে চোখ, জংলা ভুরু, ঠোঁটের নিচে আঁচিল আর ভাঙা দাঁত।
আমি জানি সত্যি সত্যি যদি ভদ্রলোককে এরকম দেখতে নাও হয়, আমার স্ত্রীর আক্রান্ত হওয়ার ঘটনা শুনলেই তার মুখের চেহারা রদবদল হবে, আর শেষ পর্যন্ত ওই রকমই হয়ে যাবে। এমনকি প্রতিবেশীদের পরামর্শ মতো খবরের কাগজের অফিসে গেলেও সেখানকার সাংবাদিক বা সম্পাদকের চেহারাও হয়তো পাল্টে যাবে একইভাবে। সুতরাং বাড়ির দিকে পা বাড়ালাম। ফেরার পথে আশ্চর্য হয়ে দেখছিলাম রাস্তার প্রত্যেকটি মানুষকে একই রকম দেখতে, কালো রং, চকচকে চোখ, জংলা ভুরু। জানি বাড়ি ফিরে গিয়ে অন্যান্য ফ্ল্যাটের মানুষগুলোকে যদি দেখতে পাই তাহলে তাদেরও হয়তো একই রকম চেহারা দেখব। সত্যি কি গোটা শহরের প্রত্যেকটা মানুষ একই রকম দেখতে হয়ে গেছে? এবং গতকাল রাতের ঘটনার জন্য কি আমরা প্রত্যেকটা মানুষ সমানভাবে দায়ী? আমরা প্রত্যেকে কি সমানভাবে কুসুমের আততায়ী? তাই যদি হয় তাহলে এখন থেকে শোয়ার ঘরের ওই ভাঙাচোরা আয়নার মুখোমুখি দাঁড়াতে আমার নিজের বেশ ভয় করবে। এতক্ষণ শুনছিলেন ক্রাইম সিরিজের একটি গল্প, আমার স্ত্রীর আততায়ী। আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে। কী ধরনের গল্প আপনারা আর শুনতে চান প্লিজ কমেন্ট করে আমাদের জানান। চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার। আমাদের সঙ্গে জুড়ে থাকুন। প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আবার দেখা হবে নতুন একটি গল্পের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। গুড নাইট অ্যান্ড স্টে টিউনড।